দুঃখের সাথে দেখেছি আমরা এখানে রাখেন দেখে রাখেন আমরা দেখতে পেরেছি যে কিছু মহল জাতীয় পার্টির নাম ব্যবহার করে সম্মেলন সভা করার চেষ্টা করছে। আমরা মনে করি বিগত 25শে জুনের একটি জাতীয় পার্টির তৃণমূলের সভায় এবং পরবর্তীতে 28শে জুনের একটি প্রেসিডিয়াম মিটিংয়ের মাধ্যমে জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যারা যারা বিকল্প কাউন্সিল করার সে সময় পায়তারা করেছিল তাদেরকে দল থেকে প্রাথমিক সদস্যপত্র বহিষ্কারের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই 28 তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের আলোকে গঠনতন্ত্রের 30-এর 1 ধারা মোতাবেক মাননীয় চেয়ারম্যান আমাদের বেশ কিছু প্রেসিডিয়াম সদস্য এবং কে বহিষ্কার করেন প্রাথমিক সদস্য পদ পর্যন্ত, যেটির বিরুদ্ধে তারা আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা করেন। সে দেওয়ানি মোকদ্দমায় পরবর্তী তারিখ পর্যন্ত একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাননীয় চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের উপরে। তবে কোনো অবস্থাতেই যারা বহিষ্কৃত তাদের পদ পদবি ফেরত দেওয়ার কোনো আদেশ মহামান্য আদালত দেয়নি। সেই হিসাবে বর্তমানে আইনের চোখে যারা বহিষ্কৃত ছিল তারা এখনও বহিষ্কৃত এবং তাদের জাতীয় পার্টির পদ পদবি লোগো ব্যবহার করার কোনো বৈধ এখতিয়ার নাই। এমত অবস্থায় আমি সমস্ত নেতাকর্মীকে বলবো জিএম কাদেরের পতাকা তলে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে ঐক্যবদ্ধ থাকেন। জাতীয় পার্টি এক এবং অভিন্ন আছে এবং জাতীয় পার্টি সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তথাকথিত কাউন্সিল সম্পূর্ণ অবৈধ, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং সম্পূর্ণ অবৈধ, এটা কোনো আইনি ভিত্তি নাই এবং আমাদের গঠনতন্ত্রে এর কোনো অস্তিত্ব নাই। তারা তো গত কয়েকদিন আগে প্রেসিডিয়ামের বৈঠক ডাকলো, তারা কোন গঠনতন্ত্রে বলে তারা এই বৈঠকটা ডাকতে পারে কি? আমাদের গঠনতন্ত্রের কোনো ধারায় বিকল্প প্রেসিডিয়াম মিটিং ডাকা, বিকল্প কাউন্সিল করা এর কোনো বিধান গঠনতন্ত্রে নাই। পাশাপাশি চেয়ারম্যান যদি অনুপস্থিত থাকেন, চেয়ারম্যান প্রয়োজন মনে করলে চেয়ারম্যান কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারেন। চেয়ারম্যান ছাড়া অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য কোনো অধিকার রাখেন না। গঠনতন্ত্রে এর কোনো সুযোগ নেই। এটি পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে এটার জবাব দিয়েছি। আবার পূর্ণাঙ্গ শুনানি হবে ইনশাল্লাহ। আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার ফিরে পাবো এবং জিএম কাদের তার পূর্ণ রাজনৈতিক অধিকার অতি সত্বর ফিরে পাবে। তারা কি এই যে সিনিয়র চেয়ারম্যান, সাবেক সিনিয়র চেয়ারম্যান এবং চেয়ারম্যান মহোদয়, তারপরে প্রেসিডিয়ামের সদস্য যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা এই কোর্ট অর্ডারে কি তাদেরকে পুনর্বহালের কোনো নির্দেশনা আছে কিনা? এই কোর্ট অর্ডারে তাদের পুনর্বহালের কোনো নির্দেশনা নাই। আমরা এমন কোনো নির্দেশনা পাইনি। ওখানে শুধু বলা হয়েছে বিবাদী 1 এবং 2 নিষেধাজ্ঞা দ্বারা বাড়িত হলো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে তারা কাউন্সিল ডাকলো, এই কাউন্সিলের বৈধতা কি তাদের? এটি গোড়া থেকে অবৈধ, সম্পূর্ণরূপে অবৈধ, ভয়েড অ্যাব ইনিশিও। এটির কোনো গঠনতন্ত্রের অস্তিত্ব নাই। এটি সম্পূর্ণ বেআইনি হিসাবেই পরিগণিত হবে। প্রেসিডিয়ামের বৈঠক যে হয়ে গেল, ওখানে কারা মেজরিটি বা এখানে ইয়ার কোনো বিষয় আছে কিনা, ওইটা কি তারা নির্বাচন কমিশনে দেখাতে পারবে কিনা যে আমরা মেজরিটি আছি, তারা মেজরিটি নাই, কোন দলের মেজরিটি? আমরা যেমন এর আগে আনোয়ার মন্ত্রী যখন দল ভাগ করে তখন কিন্তু এরকম একটা সংসদের স্পিকার এরকম একটা ইয়ে করেছিলেন যে যদি মেজরিটি যারা থাকবে তারাই কেবল লাঙ্গল পাবে। এই ধরনের কোনো পরিস্থিতি সামনে আসবে কিনা? আমরা বিগত 28 জুনের যে প্রেসিডিয়াম মিটিং করেছিলাম সেখানে প্রায় 25 থেকে 28 জন প্রেসিডিয়াম সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তো প্রেসিডিয়াম মেজরিটির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিধান গঠনতন্ত্রে নাই। যদি থেকেও থাকে এখনও প্রেসিডিয়াম মেজরিটি জিএম কাদেরের পক্ষেই আছে। আপনি মহাসচিব হওয়ার পরে সাংগঠনিক কার্যক্রম কতদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, কীভাবে? আমরা সকল অঙ্গ সংগঠন, মাননীয় চেয়ারম্যানের উপরে একটা আদালতের একটা আদেশ এসেছে, সেক্ষেত্রে আপনার তো দায়িত্ব আরও বেড়ে গেছে, সেক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রম কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে? আমরা প্রত্যেক অঙ্গ সংগঠনের সাথে বসছি এবং অতি সত্বর আমরা সমস্ত বিভাগীয় নেতৃবৃন্দের সাথে বসবো। আমাদের এটি ছক করে আমরা পুরো দেশব্যাপী জাতীয় পার্টিকে গঠনের জন্য একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি এবং দেশের জনগণের স্বার্থে একটা সঠিক রাজনীতি জনাব জিএম কাদের আমাদের চেয়ারম্যান আমাদেরকে দিয়েছেন। এই রাজনৈতিক ধারাটা আমরা জনগণের সামনে তুলে ধরবো এবং জনগণ আমাদের সেই ধারায় সাড়া দেবেন বলে আমার বিশ্বাস এবং আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টি একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ইনশাল্লাহ। মিলন ভাই, হ্যাঁ।
এটা পরে এইটা লাগে দরকার কি? হ্যাঁ, না 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 না, ওরা ওরা এডিট করে দিয়ে দিবে। সবার নেন এখন নেন। কেমন আছেন? আছি, ভালো আছে। ইদানিং আপনার যে বক্তব্যগুলো আমরা দেখছি যে বিশেষ করে অনলাইন বেশ জনপ্রিয়, পপুলার হচ্ছে, এর কারণটা কি? আসলে আমি যেই কথা বলি সেটা সত্য কথা বলি, আর যেটাই বলি দেশের জন্য কথা বলি। আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, তার যে রাজনীতি একটা ভূমিকা, সেই প্রেক্ষাপটেই আমি কথা বলি। এখনও যে জিনিসগুলো আমরা দেখতেছি জাতীয় পার্টিতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের গঠনতন্ত্রে যা আছে সেই প্রেক্ষাপটে মাননীয় চেয়ারম্যান কিন্তু কখনোই একক সিদ্ধান্ত নেয়নি। ওনাকে একক সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, এবং শুধু জাতীয় পার্টি না, এই গঠনতন্ত্রে এই ক্ষমতা আওয়ামী লীগ বিএনপির গঠনতন্ত্রে আছে। এবং পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন হয়নি যে কোনো রাজনৈতিক নেতার চেয়ারম্যানের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, কেন একটা রাজনৈতিক দল চলে তার গঠনতন্ত্র মোতাবেক। এবং মাননীয় চেয়ারম্যান এবারও যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা উনি প্রথম আমাদের যে প্রেসিডিয়াম সভা, সেই প্রেসিডিয়াম সভা, এর আগে জেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দকে ডাকছেন তাদের সভায়, এবং ওদের সবার সিদ্ধান্ত মোতাবেকই পরবর্তী পর্যায়ে এবং অনেক দিন পর, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে করা হয়নি, প্রায় মাসখানেক পর উনি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা কিন্তু গঠনতন্ত্র মোতাবেকই করা হয়েছে। এখন ওনারা যেগুলো করতেছে সেইগুলোর প্রেক্ষাপট হচ্ছে যে আদালতের শরণাপন্ন হওয়া। অতীতে কিন্তু এইভাবে জাতীয় পার্টি যারা ভেঙে গিয়েছে তারা কিন্তু আদালতের শরণাপন্ন হননি। সেখানে শুধুমাত্র আনোয়ার হোসেন মঞ্জু আদালতে গিয়েছিলেন লাঙ্গল প্রশ্নে, উনি কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে ওই ধরনের কোনো কিছু করেননি। এবার যেটা করা হয়েছে সেটা চেয়ারম্যানের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা তো কোনো দেশে নাই। এবং ওনারা যদি ওনাদের কোমরের শক্তি থাকে, জোর থাকে, ওনারা এত বড় বড় নেতা, তাহলে ওনারা নিজেরা নিজেদেরকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করুক, কেউ যদি মানে মানুক, না মানে না মানুক, সেটা করুক। কিন্তু জিএম কাদেরকে নিয়ে কেন টানাটানি, জিএম কাদের কার্যক্রমে কেন হস্তক্ষেপ? এটা হচ্ছে জিএম কাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতা। আওয়ামী লীগ বিএনপির পর যদি বাংলাদেশের মানুষ কাউকে নেতা হিসাবে মানে তাহলে সেটা হচ্ছে জিএম কাদের। এখানে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে জিএম কাদের হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় স্রোতধারার ব্রান্ড। উনার নেতৃত্বে তৃতীয় স্রোতধারা হবে বাংলাদেশে, এবং উনি হচ্ছে ব্রান্ড। এখানে মার্কা বড় কথা না, আমি যেটা মনে করি, এটা জাতীয় পার্টিতে অনেকে আমার সাথে একমত না হতে পারে, আমি মনে করি ব্রান্ড হচ্ছে জিএম কাদের। জিএম কাদের নামেই ভোট পড়বে আগামী দিন। তো সেই প্রেক্ষাপটে জিএম কাদের যেখানে আছে তৃণমূল, শতভাগ লোক জিএম কাদের সাথে আছে, এবং তৃণমূলে কিন্তু একটা পার্টির প্রাণ যে কোনো রাজনৈতিক দলে। এই যে আমাদের দলে শত শত কর্মী এই যে প্রতিদিন আসে পার্টি অফিসে নিজের পকেটের টাকা খরচ করে, এটাই কিন্তু দলের প্রাণ। এখন জিএম কাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা সেই দিন যে একটা জনসভা করলাম, বিক্ষোভ মিছিল, সেখানে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ কিন্তু আমাদের পার্টি অফিস ঘিরে রাখছে। কিন্তু কর্মীদের যে স্প্রিট, তৃণমূলের যারা দলের প্রাণ, জীবনের বিনিময়ে দলকে প্রতিষ্ঠিত করতে চায়, এই লোকগুলা কিন্তু সেই দিন মুহুর্মুহু স্লোগানের কারণে পুলিশ সরে গেছে। আমরা সভা করছি, সবার পর আমরা একটা বিক্ষোভ মিছিল করছি, বহু লোক হয়েছে। তো এইখানে কি কখনো মনে হয়েছে জিএম কাদের নাই? আমাদের নতুন মহাসচিব, উনি একজন দেশ বরেণ্য একজন, মানে টিভি চ্যানেলের যে টক শো, উনি এত বেশি জনপ্রিয় গত 5-7 বছরে যে মানুষের মুখে মুখে তার নাম। এমন একজন ডাইনামিক নেতৃত্ব যখন জাতীয় পার্টির মহাসচিব হয়েছে, তো আমরা তো মনে করি, বিশ্বাস করি উনি যেভাবে কাজ করতেছে, এবং ওই দিনের মিছিলে, ওই দিনে তার বক্তব্য, প্রত্যেকটা টিভি চ্যানেল ওই দিন কিন্তু আসছে তার বক্তব্য নেওয়ার জন্য। তার কারণ তার যে ডাইনামিক নেতৃত্ব, তার কথা বলার যে স্টাইল, এগুলো কিন্তু আগেই অনেক জনপ্রিয় হয়েছে, মহাসচিব হওয়ার আগেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তো এই জন্য এইরকম একজন নেতাকে মহাসচিব বানানো, এটা হচ্ছে জিএম কাদের দূরদর্শী সিদ্ধান্ত। যার কারণে ওনারা চলে গেলেও বড় বড় নেতা চলে গেছে, আমরা কিন্তু অনুভব করতেছি না কেউ যে আমাদের দলের শূন্যতা এসেছে, বড় বড় নেতা চলে গেছে। ওই যে ওই দিনের মিছিলে দেখেন মহাসচিবের নেতৃত্বে আমরা ছিলাম, কখনো মনে হয়নি যে আমাদের সাথে ওই নাই, সেই নেই, এই নেই। তৃণমূলের যে স্রোত, বাদ ভাঙ্গা জোয়ার, এগুলোর কারণে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো এই যে ওনারা যে প্রেসিডেন্ট মিটিং ডাকলো, সবই তো অবৈধ। এখন বাংলাদেশে অনেক কিছু হয়,
তা আমরা আশা করি যে আমাদের মহাসচিব যে সিদ্ধান্ত নিতেছেন সেই সিদ্ধান্তে জাতীয় পার্টির সামনে এগিয়ে যাবে। জিএম কাদের এই মুহূর্তে রাজনীতি করতে পারতেছে না, কিন্তু তার ছায়াই অনেক। এবং বারবার তার উপরে কেন নিষেধাজ্ঞাটা আসে? যেহেতু সে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আগামী দিন যদি আপনি একটা জিনিস দেখেন, যদি একটা জোট হয়, আপনি জাতীয় পার্টির ভোট ছাড়া আপনি ক্ষমতায় যেতে পারবেন না, এটা বারবার প্রমাণ হয়েছে। 2001 সালে আওয়ামী লীগ তার সময়ে সবচেয়ে কম সিট পাইছে, 60-62টা সিট। জাতীয় পার্টির সাথে তারা জোট করেনি। বিএনপি 220-এর উপরে সিট পাইছে। সিট পাওয়ার পরও টোটাল যে ভোট, সেই টোটাল ভোট ছিল 5 লাখ ব্যবধান। জাতীয় পার্টির ভোট ছিল 30 লাখের উপরে। ওই সময় জাতীয় পার্টি আওয়ামী লীগ নির্বাচন করতো জোট হয়ে, তাহলে সেই সময় কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের যে জোট হইতো সেটা ক্ষমতা, কারণ 150-এর উপরে সিট ছিল। যে সিটগুলো ছিল 100 ভোট, 500 ভোট, 2000 ভোট, 3000 ভোটের পার্থক্য। তো এই জন্য জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে একটা বাংলাদেশের মাস্টার মাইন্ড রাজনীতি, এবং আগামী দিনের যে ক্ষমতা যাওয়ার সিঁড়ি, বিএনপির বাইরে যদি ইসলামিক দলগুলোকে নিয়ে জাতীয় পার্টির জোট হয়, এই জোট ক্ষমতা যেতে পারে। তো নানামুখী ষড়যন্ত্র হইতেই পারে, কারণ আগামী দিনের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হচ্ছে জাতীয় পার্টি, এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টি মিরাকল কিছু দেখাবে, সেটা আপনারা দেখবেন। আচ্ছা, আমার প্রশ্নটা মাননীয় মহাসচিবেরই ছিল, কিন্তু এটা আপনাকে বলে উনি একটা টকশোতে বলেছিলেন জাতীয় পার্টিকে ভাঙা যায়। বারবার কেন জাতীয় পার্টিকে ভাঙা যায়? না, ব্যাপার হচ্ছে কি, জাতীয় পার্টি যদি না ভাঙতো তাহলে তো জাতীয় পার্টি ক্ষমতাই থাকতো। কেননা জাতীয় পার্টির যে দলটি, এটি হচ্ছে নেতা বানানোর কারিগর। তো এইখানে আইসা অনেকে নেতা হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তো এই ক্রিমগুলা, যেমন বিএনপিতে প্রায় 80 জনের উপরে জাতীয় পার্টির লোক আছে, আওয়ামী লীগে 40-এর উপরে আছে, এবং জাতীয় পার্টি বিএনপির যে 12 দল, এর মধ্যে 6-7টা দলই হচ্ছে জাতীয় পার্টি ভাঙতে হয়েছে। তো যেহেতু জাতীয় পার্টি যদি না ভাঙতো, বাংলাদেশের সর্ববৃহৎ দল থাকতো। এই জন্য আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতা আসছে তখন জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা হয়েছে। 91-এ বিএনপি জাতীয় পার্টির উপর অত্যাচার করছে, 144টা মিটিং 144 দ্বারা জারি করে ভাঙছে, আমাদের দমাইতে পারেনি। 96-এ আওয়ামী লীগ আমাদের মাধ্যমে ক্ষমতা এসেছে, তারপর আমাদের চেয়ারম্যান এরশাদকে জেলে ঢুকেছে, আমাদেরকে উপর অত্যাচার নির্যাতন করছে। তো জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা করছে, ভাঙছে। এই জন্য আমরা ক্ষমতা থেকে দূরে, যেহেতু এখানে ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ ছিল, এই দলটি যাতে নিশ্চিহ্ন হয়ে যায় সেই চেষ্টা করছে। তবে আমরা আমাদের হারানো ঐতিহ্য আবার ফিরে পাবো ইনশাল্লাহ। সর্বশেষ প্রশ্ন, যে জাতীয় পার্টির তৃণমূল কখনো আমরা মানে যারা ভেঙে চলে গেছে তাদের সাথে যেতে দেখিনি, এবারকার অবস্থান কেমন? না, এবারও আপনি দেখেন, আমার কাছে তো মনে হয় শতভাগ তৃণমূল কর্মী আছে। ওই দলের যে চেয়ারম্যান আনিস সাহেব, উনার চিটাগাঙে তো আমার কাছে মনে হয় না যে 10 জন লোক ওনার সাথে আছে। ওখানে তো কমিটি আমাদের এই যে এইবারও যে বিক্ষোভ হয়েছে মৃত্যুবার্ষিকী, ওখানে কিন্তু পালন করা হয়েছে। আবার বরিশালে দেখেন গুলামিন হাওলাদার সাহেব অনেক বড় নেতা, কিন্তু উনার এই বরিশালের ইয়েতেও কিন্তু লোক আছে, হাবু ভাই ওইখান থেকে আছে, আমাদের তাপস ভাই আছে, আমাদের খলিল ভাই আছে, এবং ওইখানেও কিন্তু উনিও কিন্তু কোনো নেতা নিতে পারেননি। তো স্বাভাবিকভাবে আপনি কিশোরগঞ্জে ধরবেন, চুন্নু ভাইয়ের ওই এলাকারও বেশিরভাগ লোক আমাদের সাথে, এবং উনার বিরুদ্ধে কিন্তু এখানে ঝাড়ু মিছিল হয়েছে। তো এই প্রেক্ষাপটে তৃণমূল সবসময় জাতীয় পার্টির সাথে ছিল, এবং তৃণমূলের মাধ্যমে জাতীয় পার্টি বেঁচে আছে, এখনো জিএম কাদের বেঁচে আছে। তৃণমূলের অপরিসীম ত্যাগ তিতিক্ষায় ওই দিনের যে মিটিং হয়েছে, এবং আমাদের পার্টি যেখানে আওয়ামী লীগ দাঁড়াইতে পারে না, সেখানে আমাদের পার্টির উপরে বারবার আগুন দেওয়া হয়েছে, আমরা আবার পার্টি দখল করেছি। আমাদের ইফতার পার্টি উত্তরে প্রথম দিন গন্ডল করা যে পর, কিন্তু জিএম কাদের আবার সেখানে গেছে। তো প্রথমত জিএম কাদরের ডাইনামিক নেতৃত্ব, অপরিসীম সাহস, এবং আমাদের তৃণমূলের যে এখনের যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, এবং বর্তমান মহাসচিব শামীম ওসমানের সাহসী বক্তব্য, সাহসী নেতৃত্ব, শামীম পাটোয়ারি, ওনার যে সাহসী বক্তব্য, সাহসী নেতৃত্ব, এবং সেই দিন দেখেন পুলিশের বাধা ডিঙ্গায়া মহাসচিবের নেতৃত্বে মিছিল হয়েছে। এটা কিন্তু কম কথা না। নর্মালি বড় বড় নেতারা পুলিশের আক্রমণ হলে দূরে সরে যায়, উনি কিন্তু দূরে সরে যায়নি, সামনে থেকে নেতৃত্ব দিছে। এই নেতৃত্বে, এই সাহসী নেতৃত্ব যাতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ, আগামী যে অন্যগুলোতে কাউন্সিল করছে তার কোনো বৈধতা আছে কিনা এই প্রশ্ন? না, আমাদের চেয়ারম্যান তো, আমাদের মহাসচিব তো অলরেডি বলছে এটা কোনো বৈধতাই নাই, তারা সবাই বহিষ্কৃত।
আবুল ভাই একটা বাইক, একটা বাইক, নতুন বাইক, একটা বাইক দিবেন। তারপরে আসে না, কারণ কি এগুলো আপনি ছাড়বেন করে ছোট এই 2 মিনিট বলবেন, ইলিগাল এটা বলবেন, এটা লাগে লেপেল লাগান, লেপেল ভালো হবে, লেপেল না লাগালে আওয়াজ ভালো যাবে। এটা লাগে এটা লাগাই লাগালে আসছে এবং আমরা কথা বলবো বরিশালের নবনির্বাচিত প্রেসিডেন্ট সদস্য প্রফেসর মহাসচিব ইসলাম হাবুল ভাইয়ের সাথে। হাবুল ভাই, আমরা বরিশালের জাতীয় পার্টির বর্তমান অবস্থান কেমন, এবং আমরা দেখেছি বরিশালের একজন বড় মাপের নেতা যিনি অন্য দলের কাউন্সিল এবং অন্য দলের চেয়ারম্যান হিসেবে সব জায়গায় পরিচয় দিচ্ছে। বর্তমানে বরিশালের জাতীয় পার্টির অবস্থা কেমন আছে? বরিশাল বিভাগের জাতীয় পার্টি রাজনৈতিকগতভাবেই জাতীয় পার্টি করে। নেতাকর্মীরা কোনো সময় কোনো পদের জন্য বা লোভের জন্য বা ক্ষমতার জন্য বরিশাল বিভাগের জাতীয় পার্টি নেতাকর্মীরা জাতীয় পার্টি করে না। একদম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বরিশাল বিভাগ জাতীয় পার্টি করে, এবং সেটা হচ্ছে আমাদের পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অনুসৃত যে নীতি আদর্শ, সেটাকে ধারণ করেই বরিশাল জাতীয় পার্টি করে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বিশাল নেতা, যাকে হেভিওয়েট নেতা বলেন অনেকেই বলে, যে সে আজকে জিএম কাদেরের সাথে নেই, সে আলাদা একটি রাজনৈতিক মঞ্চ করার চেষ্টা করতেছে। তার কোনো ফুটিংস বরিশাল বিভাগে নাই, এবং কোনো রাজনৈতিক কর্মী নেতা তার বরিশাল বিভাগ এবং বরিশাল জেলায় নাই। কিছুদিন আগে যে বরিশালে আপনাদের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছিল, হ্যাঁ, সেই হামলা আমরা দেখতে পাই আপনারা যারা ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মী তারা প্রতিহত করেছেন। পরবর্তীতে এই বিষয়ে কোনো আর মানে গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ বা বাধার সম্মুখীন হয়েছেন? না, আমরা সবসময় জাতীয় পার্টি বরিশাল যে কোনো অন্যায়ের প্রতিবাদে প্রতিরোধমুখী হয়ে ওঠে, এবং সেইভাবেই সেদিন আমাদের উপরে যে অন্যায়টা করা হয়েছিল তার প্রতিরোধ আমরা জাতীয় পার্টি জেলা মহানগরের নেতাকর্মীরা করেছি, এবং সেটা বরিশালের সমগ্র মানুষের কাছে প্রশংসনীয় হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চল ভাঙছে এইটুকু সারা বাট পার করি টাকা হ্যাঁ ওইটা দরকার, এইটা দরকার এই কারণে। দর্শক, আমরা এখন কথা বলবো জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, সাবেক ছাত্র নেতা এবং স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লোকন ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ঠিক আছে। জাতীয় পার্টি কিন্তু বারবার ভাঙছে। আরে জাতীয় পার্টি লবিগুলি আসছিল না এই দলে 1990 সালে যখন হুসেন মোহাম্মদ ক্ষমতা ছাড়ে, ক্ষমতা হস্তান্তর করে, তখনও তারা মন্ত্রী ছিল, তখনও তারা এমপি ছিল, তখনও তারা মহাসচিব ছিল। 35 বছর পরও অহনো মন্ত্রী থাকতে চায়, অহনো এমপি থাকতে চায়, অহনো মহাসচিব হইতে চায়। তাহলে আমরা সাইফুদ্দিন হাবুবুল্লাহ আমরা কবে হব? এই মুন্নবী আমলের থেকে তারা হয়ে আসছে, এবং প্রতিনিয়ত সরকারের সাথে তারা লিয়াজু করে দলকে ভাঙে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের স্বার্থকে, দলীয় স্বার্থ না। এই কারণে আজকে যখন জেএম কাদের এগুলি সব ধরতে পেরেছে, এই যে আওয়ামী লীগের সাথে দালালি, 17 বছর ফ্যাসিস্ট, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। আল্লাহ ভাই, একটা ভাই আল্লাহ তাআলা আমাকে দিকে ফিরে তাকাইছে, ভালো একজন মহাসচিব পেয়েছি, জেএম কাদের মতো নেতৃত্ব আমরা পেয়েছি। এখন আমরা কুরুষিত মুক্ত। আমরা চাই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে, কোনো দলের দালালি করে রাজনীতি করতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে জাতীয় পার্টি হুসেন মোহাম্মদের সাথে আদর্শকে সমগ্র বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন। এই যে এই টাইপ লোক যারা আমার শব্দগত নেতা, এরা কিন্তু এরা কখনো দলকে ভালো চায়নি। জাতীয় পার্টির ফ্যাসিস্ট বলতে কাদের? 2014 সালে যখন নির্বাচন হয় তখন হুসেন মোহাম্মদের সাথে মানে সিএমএসে নিয়ে ভর্তি করা হয়। এই স্টেটমেন্টটা সাবেক মহাসচিব মুজিবুল হাসান দিয়েছিলেন পার্লামেন্টে। জি, পার্লামেন্টে দিচ্ছে। তাহলে কি জিএম কাদের আওয়ামী লীগের দোষর না অন্য কেউ দোষর? জিএম কাদের তো নির্বাচনে যায়নি,
জিএম কাদের মন্ত্রিত্ব অফার করছে শেখ হাসিনা 2008 থেকে 13 পর্যন্ত জিএম কাদের মন্ত্রী ছিল। পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদের আদেশ এবং নির্দেশে জিএম কাদের এক পাও আগায় নেই, জাতীয় পার্টির পক্ষেই ছিল, তিনি এমপিতে দাঁড়ায় নেই। সেই কারণে যে সাবেক প্রধানমন্ত্রী জিএম কাদের প্রতি একেবারে অনীহা ছিল, যে জিএম কাদেরকে কেউ পছন্দ করতো না। আলহামদুলিল্লাহ ফ্যাসিস্ট যদি বলেন, ওই যে যারা চলে গেছে এরা হলো আওয়ামী লীগের লোক, এরা হলো জাতির কাছে ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, এরা দলকে পছন্দ করে নাই, এরা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য প্রতিনিয়ত পার্টির মধ্যে গন্ডগোল বাজিয়ে রাখতো। আল্লাহ গেছে আলহামদুলিল্লাহ, খলিল ঠিক আছে না, আল্লাহ গেছে, হাসান গেছে আলহামদুলিল্লাহ, আমরা খুশি। ধন্যবাদ। দেন খলিল দেন। এই চ্যানেলের মালিক কি আক্তার? তাহলে আমি এটা কিনে লই যাবো চ্যানেলটা, হয়েছে? জাতীয় পার্টি কেন ভাঙে? জাতীয় আমরা একটু কথা বলবো জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, আমরা জানতে চাইবো জাতীয় পার্টি কেন বারবার ভাঙছে। জাতীয় পার্টি কখনোই ভাঙে না। জাতীয় পার্টি থেকে কিছু সুবিধাভোগী, লোভী, সম্পদশালী, সম্পদকে রক্ষার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ ভাগ বন্টন করার জন্য কিছু লোক বারবার দল থেকে ছেড়ে চলে যায়, কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনো দল থেকে ছেড়ে যায় না। যারা জাতীয় পার্টিকে ভালোবাসে, যারা এরশাদের আদর্শের সৈনিক, যারা এরশাদের সুশাসন দেখেছে, যারা এরশাদকে পছন্দ করেন, যারা এরশাদের নেতৃত্বকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে চান, তারা কখনোই জাতীয় পার্টি থেকে চলে যায় না। আরো এই যে কাউন্সিল হচ্ছে, এই কাউন্সিলের বৈধতা আছে? যে কাউন্সিলটি তারা তথাকথিত কাউন্সিল করতে যাচ্ছেন, আপনারা জানেন একটা কাউন্সিল করতে হলে যে কোনো একটা ভালো একটা প্লেস বা জায়গা নির্ধারণ করতে হয়। সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকে, বিভিন্ন রাষ্ট্রদূতরা থাকে, বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকে, তখনই সেই কাউন্সিলটিকে বৈধতা দেওয়া হয়। কিন্তু যেহেতু জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, যার চেয়ারম্যান নির্ধারিত হয় জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, আহ্বায়ক, সদস্য সচিব এবং কাউন্সিলর এবং ডেলিগেটদের মাধ্যমে, সেই ধরনের কোনো আইন কানুন নিয়ম তোয়াক্কা না করে তারা একটি ঘরোয়া কাউন্সিল ডেকেছে এবং সেই কাউন্সিলটি সম্পূর্ণ অবৈধ এবং সেটা কখনোই গঠনতন্ত্র বহন করে না এবং এটা সম্পূর্ণ গঠনতন্ত্রের জাতীয় পার্টির পরিপন্থী। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টি, আহ্বায়ক জাতীয় পার্টি। আমরা গ্রামে বসবাস করি, গ্রামের ভাষায় একটা কথা বলি, গোয়া বেড়া গেল তো খরগোশ বলে কতই চল। সেখানে বেগম রৌশনের সাথে নিজেই জাতীয় পার্টিকে ডিবেটেশন করে এখনো কিছুই করতে পারেননি, আর আপনারা তো জাতীয় পার্টির কর্মচারী ছিল, আপনি তো শুনতেও ছিলেন, আমরা কখনো পার্টির খেলা আমাদের বাবা। ধন্যবাদ।